হ্যাঁ, নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের অনুষ্ঠান আপনারা জানেন, চায় পে গরম চর্চা। তো চায়ে চুমুক দিতে দিতেই কিন্তু আজকে যে চর্চার বিষয় সেটা নিয়ে আলোচনা আমরা করব। আমাদের সঙ্গে রয়েছে শরৎ বাবা এবং গায়কী মাতা, দুজনকেই স্বাগত জানাচ্ছি। আমরা এই মুহূর্তে রয়েছি দমদম ক্যান্টনমেন্টের টক অফ দ্য টাউন। তো এত সুন্দর ক্যাফে, সেই ক্যাফের সুন্দর একদম এসির মধ্যে আমরা ঠান্ডার মধ্যে বসে আছি যদিও, কিন্তু আলোচনাটা হবে কিন্তু গরমাগরম। কারণ চর্চাটা হচ্ছে আজকে সঙ্গীতের কে ওস্তাদ এবং পণ্ডিত কে, মানে কে ওস্তাদ কে পণ্ডিত। আজকে কিন্তু একটা বিশেষ দিন, পণ্ডিত রবিশঙ্করের কিন্তু আজকে জন্মদিন, 104তম। তো আজকে কি বলবেন, একটা সুন্দর একটা মানে তিথি দিনে আজকে আমাদের এই বিষয় নিয়ে চর্চা, কি বলবেন? প্রথমে ধন্যবাদ জানাই নিউজ বাংলা, টক অফ দ্য টাউন এই রেস্টুরেন্টকে, যে ওনাদের জায়গা দিয়েছেন, আমাদের সময় দিয়েছেন একটু সঙ্গীতের কে ওস্তাদ কে পণ্ডিত এটা নিয়ে কথা বলা। প্রথমে ভারতরত্ন পণ্ডিত রবিশঙ্করজিকে আমাদের দুজনের তরফ থেকে ওনাকে শতকোটি প্রণাম। উনি যা আমাদের ভারতবর্ষ তথা ওয়ার্ল্ডের জন্য করে দিয়ে গেছেন, এটা ইন্ডিয়ান মিউজিককে একটা অন্য স্কেলে এবং অন্য স্টেজে উনি ওনার কন্ট্রিবিউশনস, একটা এনর্মাস কন্ট্রিবিউশনস বলুন, ফিল্ম মিউজিক, স্টুডেন্টস, এত পারফরমেন্সেস, এত কোলাবোরেশনস, অনেক মিউজিক ডাইরেকশনস, বহু রাগ সৃষ্টি করেছেন, সব কিছু আমরা জানি। তো সুতরাং ওনার চরণে আমাদের শরৎবাবু এবং গায়কী মাতার তরফ থেকে আমরা আগে প্রণাম দিয়ে আমাদের এই চর্চাটা শুরু করছি। কি বলবেন? হ্যাঁ, সত্যি আমরা ওনাকে শতকোটি প্রণাম জানাই, ওনার পাণ্ডিত্যকে। তো আজকে সত্যি একটা পুণ্যতিথি, আর আজকে আমাদের এখানে এসে এর অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো লাগছে। তার সাথে সাথে অবভিয়াসলি গরম গরম চা, এটা তো একটা অন্য মাত্রা যোগ করে, তো খুব ভালো লাগছে। একদমই খুবই ভালো লাগছে। তো ঘটনাটা হচ্ছে গিয়ে কে ওস্তাদ এবং পণ্ডিতই বা কে, তো সেটা নিয়ে প্রথমেই শরৎবাবুকে প্রশ্ন করছি। এই যে ওস্তাদ, যাদের থেকে সবাই শিখবেন, তাদের কি টাইটেরিয়াস, কি গুণ বা কি বিষয় থাকলে তার থেকে যে দেখুন কাজ যেরকম হবে, ফলো নিশ্চয়ই সেই রকমই হবে। তো আজকে আমরা রবিশঙ্করজির কথা বলছি। তো দিদি বললেন যে তার অবদান এবং পরবর্তী প্রজন্মের কাছে তার যে এত বড় অবদান, তো আজকে যারা পণ্ডিত রয়েছেন তাদের জায়গাটা কি সেই জায়গাটা আছে, কি বলবেন আপনি? কি বলবেন? দেখুন, প্রথমত বলে থাকি যে ওস্তাদ বা পণ্ডিত, এই টাইটেলসগুলো ওস্তাদ বলা হতো মুসলিম ভাই মিউজিশিয়ানসদের এবং পণ্ডিত উপাধি দেওয়া হতো হিন্দু ভাই মিউজিশিয়ানসদের। তো এই বেসিক ব্যাপারটা একই, কিন্তু এটা দিত আগে কোর্ট মিউজিশিয়ানস, রাজা মহারাজা দরবার থেকে এটা প্রদান করা হতো, পরে ঘরানার তরফ থেকে এটা প্রদান করা হতো। এবং ওস্তাদ বা পণ্ডিতের কন্ট্রিবিউশনস শুধু নয়, ওনাদের একটা অ্যাপিয়ারেন্সটাই একটা আলাদা গ্লোরিফিকেশন। এবং তাদের মানে আপনাকে আমরা যা ওস্তাদ পণ্ডিতদের দেখেছি, ধরুন আমি আলিবা খান সাহেবকে দেখেছি, আমজাদ আলী খান সাহেবকে দেখেছি, আমার আগের গুরুজি ওস্তাদ আশিস খান সাহেবকে দেখেছি, ওস্তাদ ধানেশ খান সাহেবকে দেখেছি, আমি ওস্তাদ সুলতান খান সাহেবকে দেখেছি, বিদুষী কিশোরী আমনকরজি, এনার সাথেও সাক্ষাৎ অনেকবার হয়েছে। তো এনাদের কিন্তু মাপকাঠির মাপ করার যোগ্যতা আমাদের নেই না, আমরা স্টুডেন্টস অফ মিউজিক। এবং ওস্তাদ জায়গাটা এতটাই থাকে যে তাদের জ্ঞান শুধু নয়, তাদের জীবন দর্শন এবং জীবন কিভাবে আমরা চলব, সাংগীতিক পরিবেশ, সাংগীতিক শিক্ষা অনেক উচ্চ মার্গের। মানে আজকালকার জেনারেশন এবং ওই সময়কার ওস্তাদ পণ্ডিত, ওরা একটা আভা বেরোতো। মানে আপনি ওই ক্লাস অফ মিউজিশিয়ানসদের যদি সামনে বসে থাকেন, আপনি নড়তে পারবেন, একটা আভা বেরোচ্ছে, একটা লাইট বেরোতো। তো ওই জিনিসগুলো এখন যত দিনকাল যাবে
আমরা একটা ওয়্যার অ্যান্ড টেয়ার মুমেন্টস দিয়ে পাস করছি। তো ওই সময়কার ওস্তাদ ডিউরিং 70s, 60s, 1970s, 1980s, 1990s এই সময়কার যারা ওস্তাদ বা পণ্ডিতরা ছিলেন, বর্তমানে 2024 ইট ইজ ভেরি রেয়ারলি ফাউন্ড, ভেরি রেয়ারলি ফাউন্ড। মানে কেন, মানে মূল কারণটা কি? দেখুন, সব কিছু ব্যাপারটা পড়তি অবস্থায় চলে যাচ্ছে। যে কোনো জিনিসে দেখবেন যে কোনো কোয়ালিটিতে একটা কম্প্রোমাইজিং সিচুয়েশন চলে এসেছে। এখন ধরুন আমি আপনাকে একটা কথা বলছি, আমরা ওস্তাদ পণ্ডিত ইউজ করছি ক্লাসিক্যাল মিউজিশিয়ানস, কিন্তু আপনি তো ডেফিনেটলি বলবেন যে পণ্ডিত হেমন্ত মুখোপাধ্যায়, বাংলা আধুনিক গানে তো ওনারও একদমই। বিশাল কন্ট্রিবিউশন, পণ্ডিত মান্না দে বিশাল কন্ট্রিবিউশন। তো উই ক্যানট সে দ্যাট ক্লাসিক্যাল মিউজিশিয়ানসে ওস্তাদ আর নন ক্লাসিক্যালে, আপনি যদি বিদুষী কিশোরী আমনকরজিকে পণ্ডিত্য বা বিদুষী বলা হয়, যেটা আমরা বলি ইন দ্য সেম র্যাঙ্কিং, তা আপনি লতাজিকে কী বলবেন, আশাজিকে কী বলবেন? দেখুন, যে যার ফিল্ডে হিউজ কন্ট্রিবিউশন করেছে। আজে কিশোরী তাই বা কিশোরী আমনকরজি ভোকাল মিউজিকে যা করেছে, বা আপ্পাজি গায়কি মাতাজি যার কাছে শিখেছেন, পদ্মা বিভূষণ গির্জা দেবীজি, ওনাদের যা কন্ট্রিবিউশন, লতা মঙ্গেশকরজি, আশা ভোসলেজিরও তাই। তো সুতরাং ওস্তাদটা আমরা পার্সোনালি মনে করি, ওস্তাদ বা পণ্ডিত যাদের কন্ট্রিবিউশনস অন আ ওয়ার্ল্ড মিউজিক ম্যাপে এনর্মাস, মানে যাদের কন্ট্রিবিউশন এনর্মাস। এবং আপনি ওস্তাদ পণ্ডিতকে কোনো গ্লোরিফিকেশনে দেখবেন না। আপনি বিসমিল্লাহ খান সাহেবের কাছে যান, ভারতরত্ন বিসমিল্লাহ খান সাহেব প্লেন লুঙ্গি আর একটা পাঞ্জাবি পরে বা একটা ফতুয়া আর লুঙ্গি পরে কথা বলছেন, কিন্তু যখনই শেহনাইদা ধরলেন তখন কিন্তু তার পাণ্ডিত্য এবং তার শিক্ষা বা তার যে পাওয়ার অফ মিউজিকটা বোঝা যায়। এই হচ্ছে ওস্তাদ, গডের সাথে কানেক্ট হয়ে যায়, কানেক্টেড উইথ গড, গডের সাথে কানেক্ট হয়ে যায়। হ্যাঁ, আপনি কি বলবেন, মানে এই যে মানে যাদের দেখলেই মনে হতো যে না এই আমার গুরু বা গুরুস্থানীয়, এবং তাকে দেখলে একটা প্রথম থেকেই দাদা বললেন যে দেখলেই একটা মনে হয় যে না তাদের থেকে একটা রে বেরোচ্ছে, এবং আমাদের সমস্ত সম্মান বলুন ভেতর থেকে একটা তার কাছে সমর্পণের যে একটা ব্যাপার, সেই ব্যাপারটা চলে আসতো। আজকে গিয়ে কোথাও গুরুদের দেখে কি সেই রকম ব্যাপারটা আসছে না? যদি না আসে কেন? আর্থিক ব্যাপারটা বা কমার্শিয়াল ব্যাপারটাই কি একটা বড় জায়গা নিয়ে নিচ্ছে? এই যে সম্পর্ক, যেই সম্পর্ক থেকে আমরা এনাদেরকে একটা উচ্চ স্থানে বসাতাম, গুরুজন বা পিতৃতুল্য এরকম একটা স্থানে, পণ্ডিত ওস্তাদ সে যা বলতো সেটাই একটা মানে শেষ কথা এরকম একটা জায়গাতে, কি বলবেন? একদমই তাই। এটা আপনি যেটা বললেন এটা হচ্ছে গুরু শিষ্য পরম্পরা। তো আমি যখন আপ্পাজির কাছে শিখতে যেতাম, এনারা তো একটা খাজানা ছিল, মানে ওনার কাছে যা ছিল একটা খাজানা, মানে এটা মানে শেষ করা যাবে না। এবং ওনার লুকস, ওনার শেখানো সব কিছু একটা ডিভিনিটি ব্যাপার ছিল ওনার ভেতরে। মানে আমরা যখনই যেতাম মনে হতো যেন আমরা দেবীর কাছে এসেছি, হ্যাঁ। এবং সব কিছু আমরা সারেন্ডার করে দিতাম ওখানে গিয়ে আমরা, এবং আমরা ওখানে থাকতাম, শিখতাম, খেতাম, ওনারকে সেবা করতাম। একটা আন্তরিক ব্যাপার ছিল গুরুমার সাথে, আমাদের একটা আন্তরিক ব্যাপার ছিল। টাকা পয়সার লেনদেন ছিল না, কিন্তু একটা আন্তরিক যে ব্যাপার ছিল সেই ব্যাপারটা আজকের দিনে কিন্তু মিসিং হয়ে যাচ্ছে। আজকে সবটাই খুব আর্টিফিশিয়াল হয়ে গেছে, সবটাই খুব মেকি হয়ে গেছে। আজকে যে সা লাগাতে পারে না সেও এখন পণ্ডিত, যে তেরে কেটে বাজাতে পারে না বা তবলা ঠিক করে টিউন করতে পারে না তারাও পণ্ডিত। অ্যাকচুয়ালি যারা পণ্ডিত, যারা ওস্তাদ, তারা কিন্তু কোনোদিনও নিজেকে জাহির করতেন না যে আমি পণ্ডিত, আমি ওস্তাদ। তারা সবসময় বলতেন যে আমরা সঙ্গীতের শিষ্য, মানে আমরা পূজারী, আমরা পুজো করছি, আমরা পুজো করি। কিন্তু এখন এই জিনিসটা নেই। এখন আমরা মনে করি কি আমরা যেটা করব সেটাই হবে, যেটা আমরা বলবো, আমার গলা আমি যদি মনে করি আমি এটা লাগাবো সেটাই হবে, কিন্তু সেটা কিন্তু আলটিমেটলি হয় না। আমার যদি ডেডিকেশন না থাকে তাহলে কিন্তু হবে না। সুতরাং আমি কোন দিক দিয়ে বলবো যে আমি পণ্ডিত, আমি ওস্তাদ? আচ্ছা, এই যে পণ্ডিত ওস্তাদ আপনি বললেন যে এটা একটা ঘরানা থেকে আসে, সেই রকম শিক্ষা হলে সেই জায়গা থেকে কেউ মানে পণ্ডিত বা ওস্তাদের যে জায়গাটা মানে সেই মানে জ্ঞান অর্জন করলে তার মধ্যে সেই ভাবটা আসলে তারপরে
তাহলে এই যে এটা কি স্বঘোষিত হয়ে যাচ্ছে, মানে এখন ব্যাপারটা কি নিজেকে নিজেই ওই রকম এটা কি এভাবে করা যায়? আপনি কি ব্যাপারটা হচ্ছে বলবেন? কি এখন এত ফাস্ট লাইফ চলে এসেছে, দেখবেন মিউজিক এবং মিউজিশিয়ান অন স্টেজ ইজ মোর অফ আ ফ্যাশন। মানে তবলা বাজায় বা সরোদ বা সেতার বা মিউজিক নিয়ে কাজ করছে, তারা কিন্তু মিউজিকটাকে কনসেন্ট্রেট করছে না, অডিয়েন্স কমিউনিকেশনস, তার লুকস, তার রেপারটোয়ার, এইসব নিয়ে তারা ভাবনা চিন্তা অনেক বেশি করে ফেলছে। এবং আমাদেরই এজ গ্রুপে অনেকে তাদের নিজেদের জায়গাটা পণ্ডিত ইউজ করছেন বা তারা অনেকে ওস্তাদ ইউজ করছেন, কিন্তু মুশকিল হচ্ছে যে এখন যেমন বর্তমানে এটা একদমই অল ইন্ডিয়া রেডিও স্বঘোষিত। অল ইন্ডিয়া রেডিও স্বঘোষিত। অ্যাকচুয়ালি অল ইন্ডিয়া রেডিও কম্পিটিশনে টপ গ্রেডেড হলে আপনি কিন্তু ওস্তাদ বা পণ্ডিত টাইটেলের আপনি কিন্তু কেপেবল, আপনি কিন্তু কোয়ালিফাইড টু ইউজ ইট। হ্যাঁ, মানে দেখুন, আজকে আমি পিএইচডি করেছি, আমার সাবজেক্ট শরৎ সেটা নিয়ে, কিন্তু আই ক্যানট কোয়ালিফাই মাই সেলফ টু কল মাই সেলফ অ্যাজ আ পণ্ডিত, রাইট। বিকজ আমি কিন্তু 100টা রাগ বাজানোর মতো আমার তালিম নেই, আমি স্টিল লার্নিং। 100টা রাগ আজকে- শিখেও কোনো লাভ নেই। আজকে আমরা গায়কি মাতাজি যখন 10টা রাগই আমরা ঠিকঠাক করে গাইতে পারি না। আজকে গায়কি মাতাজি যখন কিন্তু কিছু পারফর্ম করছে, আমরা যখন মিউজিক মেডিটেশনস করছি, অনেক ফ্রেজেস, অনেক কিছু উনি হয়তো গাইছেন কোনো রাগের ওপরে, যেটা হয়তো আমি শিখছি তখন বসে অন স্টেজ। এই জায়গাটা না, সেটা তো হবে, কারণ আমাদের দুজনের ঘরানা আলাদা। আমি আলাদা ওনার ঘরানা। থেকেও অনেক কিছু ফ্রেজ শিখছি যেগুলো আমরা অ্যাপ্লাই করি, আমি অনেক সময় অ্যাপ্লাই করি, বা আমার থেকে অনেক ফ্রেজ হয়তো নতুন কিছু যায়, এগুলো তো অ্যাকচুয়ালি তো ক্রিয়েশন অন স্টেজ আমরা এবার create কি হয় যে করছি। বর্তমানে যারা ওস্তাদ পণ্ডিত, তারা একটা হয়ে গেছে কি আমি সব ব্যাপারটা জানি, আমি সব জেনে গেছি। যখনই আপনি জেনে গেছেন তখন কিন্তু আপনার Fall down. ফল ডাউন শুরু হয়ে গেল। মানে আপনি চোখ মুখ দেখবেন যে তারা এমন ভাগ ভঙ্গিমা, মাথার চুল নাড়িয়ে এমন করছে যেন তারা কোনো ওস্তাদজি হয়ে গেছে, কিন্তু তারা ওস্তাদজির 1%ও নন। এবং এইগুলো কি হয়, এগুলো অনেক সিনিয়র মিউজিশিয়ানস যারা আমাদের থেকে একটু সিনিয়র, তারা একটা রং মেসেজেস দিয়ে দিচ্ছে। দেখবেন যে এরকমও আছে ফেসবুকে, নাম পণ্ডিত সোয়ানসো, মানে সে ইউজও করছে টাইটেলটা পণ্ডিত। এখন অনেক ছোটোখাটো সংস্থা হয়ে গেছে যারা পণ্ডিত টাইটেলও দিয়ে দিচ্ছে। আচ্ছা, যদি এটা হয় যে এরকম ছোটোখাটো সংস্থা যারা টাইটেল দিয়ে দিচ্ছেন, তাহলে মানে দলগতভাবে এটাকে আটকানোর বা এটাকে যাতে দেখুন, কিছু করতে হয়, এরকম কিছু করা হচ্ছে না আপনাদের শিল্পীদের তরফ থেকে, বা ওস্তাদ এটা বা- আপনারা ভাবছেন না কেন? ওস্তাদ বা পণ্ডিতের টাইটেল দেওয়া উচিত অনলি থ্রু প্রপার চ্যানেল এবং আফটার অ্যান এক্সামিনেশনস। পরীক্ষা, যারা তখনকার দিনের ওস্তাদরা বা যারা বেঁচে আছেন ওই লেভেলের সিনিয়র মিউজিশিয়ান, তারা এক্সাম নেবে এবং তারা তখন বলবে যে হ্যাঁ, আপনি অল ওভার ইন্ডিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ডে আপনার নামের আগে ওস্তাদ বা পণ্ডিত দিতে পারেন। যেমন ডক্টরেট, আপনাকে পরীক্ষা দিয়ে একদম। ডক্টরেটটা পেতে হয়েছে। ইট ইজ নট দ্যাট যে আমি এমএ করেছি বলে আমি পিএইচডি করে ফেললাম। নো, আমাকে ভাইভা দিতে হয়েছে, আমাকে সিনপসিস সাবমিট করতে হয়েছে, তারপরে ভাইভা দিতে হয়েছে। আমার টপিক অরিজিনাল ডেভেলপমেন্ট অফ সরোদ ছিল, সেটা নিয়ে আমি রিসার্চ করেছি, আমার পরীক্ষা হয়েছে, তারপরে আমি কোয়ালিফাইড টু ইউজ অ্যাজ আ ডক্টরেট। বাট আমি ইউজ করি না, আই ডু নট ইউজ মাই নেমে, আমার নামের আগে ডক্টর শরৎ বাবা আপনি দেখবেন না। ইট ইজ জাস্ট শরৎ বাবা অ্যান্ড গায়কি মাতা প্রজেক্ট। এই জিনিসটা আই মাস্ট অ্যাকসেপ্ট। আমার গুরুমা বলতেন, বেটা মাথা নিচে। আমার গুরুমা বলতেন, আমার গুরুজি ওস্তাদ আশিস খান সাহেব, জ্ঞানেশ খান সাহেব, এনাদেরকে দেখেছি মাথা নিচে। মাথা যখনই এরকম হয়ে যাবে না, তার কিন্তু অধঃপতন 100%। যেটা এখন সেটারই যুগ এখন চলছে। জায়গাটা কী হচ্ছে, যে কোনো মিউজিশিয়ান বাজাচ্ছে দেখবে তার মাথা এরকম, তারা মাথা নিচু করে ইনস্ট্রুমেন্টের দিকে তাকিয়ে বাজাতে পারছে, তারা কিন্তু গ্যালারির দিকে বাজাচ্ছে, মানে আমি সোয়ানসো, আমি এই করছি। তারা হয়তো তরফের সাটা বেসুরো, কিন্তু মাথাটা উঁচু। না, তাহলে এই যে মানে নিজেকে পণ্ডিত বলা বা উস্তাদ বলা, এই যে ব্যাপারটা চলে আসছে, তো এটা তো কোথাও গিয়ে তো মানে তার কারেকশন হওয়া দরকার। সেটা কি সংঘবদ্ধভাবে শিল্পী মহল থেকে বা কোনো কিছু এরকম? আপনি বললেন যে যেমন মেডিকেলে ডিগ্রি ওইভাবে দেওয়া যায় না, ডক্টরেট ওইভাবে করা যায় না,
তো সেই ক্ষেত্রে সঙ্গীতেও তো এরকম একটা কিছু আমি আপনাকে একটা কথা হওয়া বলছি, উচিত। যেমন দেখবেন মেডিকেলে একটা ডাক্তার, তার একটা রেজিস্ট্রেশন নাম্বার আছে, একদম, অবশ্যই। আছে তো? এই ওস্তাদ বা পণ্ডিতেরও রেজিস্ট্রেশন নাম্বার থাকা উচিত বর্তমানকালে। কেননা কি হচ্ছে, অনেক ইয়াংয়েরা যারা কিন্তু ওই গায়কি মাথায় যেটা বলে তবলা মেলাতে পারে না, হ্যাঁ, তিন তাল বাজাতে পারে না, ঝাঁপতাল কোনো সময় 9 মাত্রা, কোনো সময় 11 মাত্রা হয়ে যাচ্ছে, সেও পণ্ডিত, সেও লেকচারার, সেও প্রফেসর। গণ্ডগোলটা কী হয়ে গেছে, যা হোল জিনিসটা কিন্তু স্লাইড ডাউন করে গেছে। আজকে কোয়ালিটি অফ মিউজিশিয়ান শুধু নয়, কোয়ালিটি অফ টিচার্সও পড়ে গেছে। আজকে আপনি আপ্পাজি পাবেন না, আজকে আপনি ওস্তাদ আশিস খাঁ সাহেব পাবেন না, আলিয়াবা খাঁ সাহেব দূরের কথা ছেড়ে দিন, পাবেনই না। আপনি পণ্ডিত নিখিল ব্যানার্জিও পাবেন না, ছেড়ে দিন। কিন্তু যারা বর্তমান প্রজন্ম, যারা শিক্ষার্থী, যারা হয়েছে, তারা কিন্তু সেই জিনিসটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। আমাদের সিনিয়ররা অ্যাকসেপ্ট করে নিয়েছে। তাদের স্টেজে উঠে বলা উচিত, তুমি কেন তোমার নামের আগে পণ্ডিত দিয়েছো? হ্যাঁ, সেই প্রতিবাদটা কোথায়? এইটা নেই, এই জিনিসটা কেউ করবে না। প্রতিবাদ হবেই না, এটা এই জন্য হবে না, সম্ভবও না। বিকজ এটা একটা পলিটিক্স যেটা চলছে। যেটা কম্পিটিশন চলছে, এটা একটা কম্পিটিশন, কে কাকে থেকে কে আমি কার আপনাকে পেছনে একটা- ফেলে গিয়ে যায়। আমি নাম না নিয়ে আমি একটা মিউজিশিয়ানের ঘটনা বলছি। তখন আমি সোলো বাজাই, 2008-09 আমার পিএইচডি হয়ে গেছে। পিএইচডি হয়ে গেলে তখন ইয়াং ছেলে, 33.5 বছর বয়স, ডক্টর অভিজিৎ ঘোষ লিখবে। তো সোলো কার্ডে আমায় রাত্রেবেলা একজন মিউজিশিয়ান, সে আমায় ফোন করে বলছে যে, ভাই তোর নামের আগে ডক্টরটা সরিয়ে দে, আমরা তো কেউ নয়, কেমন এটা বেখাপ্পা লাগছে। বললাম, ভাই আমি তো শরৎ নিয়েই ডক্টরেট করেছি, যেটা বাজাবো। বলছে, না, নইলে তোকে বাজাতে দেওয়া হবে না। জেলাসি। যে আমি পিএইচডি করেছি, অথচ XYZ মিউজিশিয়ান যারা আমারই এজ গ্রুপ, তারা ডক্টর লিখতে পারছে না, ডক্টর তো লিখতেই পারবে না, অ্যারেস্টেড হয়ে যায়, পণ্ডিত লিখতে পারছে না, ওস্তাদ লিখতে পারছে না, তাদের খারাপ লাগছে যে না, এটা ঠিক হচ্ছে না, আরে সরিয়ে দে, দরকার নেই। এবং দ্যাট পারসন মেড এ পয়েন্ট যাতে স্টেজেও না বলা হয় যে আমি পিএইচডি। আচ্ছা, কিন্তু এইভাবে কি আটকানো যায়? আটকানোর দরকার নেই তো। দেখুন, আমার পিএইচডি করার কারণ হলো আমি যন্ত্রটাকে ভালোবাসতাম, আমি ইন ডিটেল জেনেছি, আমার বইও বেরিয়েছে, অরিজিন অফ শরৎ নিয়ে বইও বেরিয়েছে পিএইচডি, কিন্তু তাতে জাস্ট অভিজিৎ ঘোষ লেখা আছে। এবার কী হলো, আমি যদি ডক্টর অভিজিৎ ঘোষ বলি, তখন আমি বললাম আপনার কী নাম? ডক্টর এই। তখন কিন্তু লোকেরা ভাববে যে মেডিকেল ডাক্তার, ডক্টর বললেই মেডিকেল ডক্টর ভাববে। তো আমি গুরুমার সাথে যখন বললাম, আমি এবারে পয়েন্টে আসছি, কেন শরৎ বাবা? গুরুমা বললো, ডক্টর অভিজিৎ ঘোষ অনেকে আছে, রিমুভ ইট টোটালি, প্রজেক্ট নেম হবে শরৎ বাবা, ওনার যা নাম আছে সেই নামটা চেঞ্জ করে বলা হলো গায়কি মাতা। তারপর থেকে আমরা কিন্তু অল দ্য প্রজেক্টস নেমে অনলি শরৎ বাবা অ্যান্ড গায়কি মাতা ইউজ করি, যে একটা বন্ডিং, যারা একসাথে মিউজিকটাকে করে তারা মেন্টাল হিলিংয়ে কাজ যে করছে। প্রথম আমরা ইনস্ট্রুমেন্ট অ্যান্ড ভোকাল ডুয়েট করছি, এটা আগে কোনো দিনও হয়নি, কারণ এটা খুব ডিফিকাল্ট, কারণ উনি ইনস্ট্রুমেন্ট ওনার আর আমার ভোকাল, এবার দুটোকে একসাথে মিক্স করা খুব প্রবলেম। দেখুন আমাদের আর আমারও স্কেলটা ওনার সাথে অ্যাডজাস্ট করতে হবে, ওনাকেও একটু ওনার স্কেল থেকে নামতে হয়েছে, আমাকে একটু উঠতে হয়েছে। তাই জন্য এটাই আমরা প্রথম যেটা আমরা এই স্ট্রেস নিয়ে আমরা এই কাজটা করছি ফার্স্ট টাইম। এবার আমি একটু অন্য অ্যাঙ্গেলটা আসছি, বিকজ খুব ইম্পর্টেন্ট। অনেকে আমাদের এই প্রজেক্টটা নিয়ে খিল্লি করে, তাদের গাত্রদাহ হয় যে কেন শরৎ বাবা, কেন গায়কি মাতা। আমি তাদের আজকে ফেসবুক লাইভও হচ্ছে, প্লাস এটা হচ্ছে, তাদেরকে জানিয়ে রাখি যে শরৎ বাবা গায়কি মাতা কোনো ফ্যান্সি নেম নয়। শরৎ বাবা গায়কি মাতা দেয়া হয়েছে অ্যাজ আ প্রজেক্ট, বিকজ আমরা স্পিরিচুয়াল মিউজিক নিয়ে কাজ করি, এবং যাদের গাত্রদাহ হচ্ছে তাদেরকে এটা বলে রাখি যে এই প্রজেক্টটা সব জায়গায় অ্যাকসেপ্টেবল, এবং আমরা যখন কোনো মিশনে বা সব জায়গায় কাজ করছি, আমরা মিউজিকটাকে একটা স্পিরিচুয়াল লেভেলে গান বাজনা করি বলে আমাদের এই নামটা দেয়া হয়েছিল, এবং আমরা এই নামটা প্রয়োগ করি। কিন্তু সেই তো এখন তো এটা তো আপনাদের একটা ব্র্যান্ড, আপনাদের শরৎ বাবা গায়কি মাতা বললেই সবাই আপনাদের চেনে, এবং আপনারা শুধুমাত্র বাংলায় না, বাংলার বাইরে, দেশে এবং বিভিন্ন ভারতবর্ষের বাইরে বিভিন্ন জায়গাতে করেছেন। আপনাদের তো মানে এখন সবাই নামডাক হয়ে গেছে, সবাই জানে। তাহলে এই গাত্রদাহটা মানে কী কারণে, কিসের জন্য? দেখুন, গাত্রদাহ অনেক কারণেই হতে পারে, কেননা মানুষ যখন আপনার ওই জায়গাটা
পৌঁছতে পারবে না। মানুষ যখন দেখতে পারবে যে আপনি পরপর কাজ করছেন, প্রত্যেক মাসে আপনার কাজ আছে, তাদের একটা বার্নিং ডিজায়ার সবসময় থাকে। অ্যাকচুয়ালি যখন এই প্রজেক্টটা এগিয়ে যাচ্ছে তখন মানুষের অনেক মানে আমাদের তো অনেক এনিমিস রয়েছে, যাদের আমরা সোলোইস্ট হিসেবে আমরা যখন অনেককে অ্যাপ্রোচ করেছিলাম, সোলোইস্ট হিসেবে আমরা যখন দুজনে ইন্ডিভিজুয়ালি কাজ করতাম, আমরা তখন অনেক অর্গানাইজেশন বা অনেকের কাছে আমরা অ্যাপ্রোচ করেছি, স্পেশালি আমি তো করেইছিলাম অনেকের কাছে। তো তারা তো কোনো রকম পাত্তা না দিয়ে জাস্ট অ্যাভয়েড করেছিল, সিডি বা ডাটা অমুক তমুক। এবং তারা যখন এখন দেখছে যে আমরা দুজনে মিলে এই প্রজেক্টটা নিয়ে কাজ করে যাচ্ছি, তখন তাদের অবভিয়াসলি তারা তো একটা ফেলিয়ার সেই সময়টা হয়েছিল, সেইটা নিতে পারছে না, আমাদের সাকসেসটা ওরা নিতে পারছে না। এটাই হয়ে গেছে গাত্রোদ্দাহের কারণ। দেখুন, প্রজেক্টটা কিন্তু অনেক জায়গায় হয়েছে, আপনার হাত ধরেই, নিউজ বাংলার হাত ধরে আমরা কত মন্দিরে করেছি, আনকাউন্টেবল। কোথায় রাজগীর ফরেস্ট থেকে শুরু করে, রাজহাট ফরেস্ট থেকে শুরু করে, আমরা 12 শিব মন্দির, মহামিলন মঠ, কত মন্দির, ইস্কন, আমরা এত জায়গায় এত বড় ব্র্যান্ডে আমরা কাজ করেছি। তো মানুষের সেবাতে সঙ্গীতটাকে আমরা কাজে লাগাচ্ছি। হ্যাঁ, আমার গুরুজির বাবা উস্তাদ আলী আকবর খান সাহেব একটা কথা বলতেন, আপনাদের সেবায়, মানে যখন শরৎটা বাজাচ্ছেন উনি বলতেন আপনাদের সেবায়। এই কথাটা কেন? যে সঙ্গীত দিয়ে আপনি মানুষকে সেবা করছেন। আমরা কি করছি? আমরা মিউজিক ফর পিস প্রজেক্টস করি, আমরা আপনার সাথেও করেছি মিউজিক ফর পিস প্রজেক্টস। আমরা মানুষকে মেন্টালি হিলিং করার চেষ্টা করছি। তো যারা জ্বলছে তারা জানে যে তারা এই জিনিসটা করতে পারবে না, বিকজ ইউ সি, আপনাকে স্পিরিচুয়ালি রেডি হতে হবে টু গো টু দ্য স্পিরিচুয়াল লেভেল। আপনি আরও 100 জন সামনে বসে আছে, কি 50 জন সামনে বসে আছে, কি আপনি অরভ্যালিতে কি ব্রহ্মকুমারীতে পারফর্ম করছেন, তারা কিন্তু অলরেডি মেডিটেটর যারা শুনছে। হ্যাঁ, এই অডিয়েন্স আর ওই অডিয়েন্স তো এক হবে না, তফাৎ। অনেকটাই স্পিরিচুয়ালি তফাৎ। যদি সাউন্ড না হয় সেখানে তাল কেটে যাবে, মানে এটা তো একটা সূত্র। মানে আমরা যখন অরভ্যালিতে পারফরমেন্স করি বা যে কোনো জায়গাতে পারফর্ম করি, তখন অডিয়েন্স কিন্তু সেই লেভেলের অডিয়েন্স থাকে যারা ওই মিউজিকটাকে ইনহেল করে। রাইট। তারা কিন্তু মানে পুরো একদম ধ্যানস্থ হয়ে বসে থাকবে, তারা ওই লেভেলের মেডিটেটার্স। হ্যাঁ, ওই মেডিটেশনটা ওই লেভেলে করে। কিন্তু এখানে কি হয়, এখানে তো সব কিছুই আমরা খিল্লিবাজির জায়গায় নিয়ে চলে গেছি। আমরা যদি 10 মিনিট গান বাজাই, তার মধ্যে 10 বার আমরা ফেসবুক দেখবো, 10 বার আমরা মোবাইল ঘাঁটবো, তারপরে কি হচ্ছে, সামনে দিয়ে উঠে চলে যাবো। আমরা শিল্পীকেই সম্মান করতে জানি না, মিউজিককে আমরা কি সম্মান করব? আমরা এরকমও দেখেছি, একজন তবলা বাদক, উনিও বাজিয়েছেন, আমিও বাজিয়েছি, তার সাথে নাম করব না, বন্ধু বান্ধবের মহলে কাউকে ছোট করার নাম নেওয়া উচিত নয়, একটা লাইভ শো চলছে, সে তবলা বাজাতে বাজাতে তার মোবাইল দেখছে। মানে সে কনসেন্ট্রেশনটা মিউজিকে নেই, সে দেখছে যে কোনো মেসেজ এলো কিনা, কোনো ওয়ে এলো কিনা। তারা মিউজিককে কি সম্মান করবে? মিউজিককে তারা কি সম্মান করবে? আপনি ক্লাসিক্যাল কনসার্ট বাজাচ্ছেন, আপনি যদি কনসেন্ট্রেশনটা আপনার কোনো সোশ্যাল মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়াতে চলে যায়, সেখান থেকে আপনি কি করতে পারবেন, কোন জায়গাটা আপনি যাবেন? একদমই। তাহলে আপনি যে কথাটা বললেন, সেখান থেকে যারা নতুন, যারা এই ফিল্ডে ঢুকতে চাইছেন বা মিউজিশিয়ান আছেন, তারা তো ঠিকমতো কোন দিকে যাবেন, কি করবেন, এটা নিয়ে একটা দিক নির্দেশ নিয়ে তো একটা প্রশ্নচিহ্ন তাদের, মানে সবার সামনে একটা চলে আসছে যে তাহলে কি করব, কি বলবেন? দেখুন, প্রথমে নতুন প্রজন্মকে 3টে জিনিসই বলার আছে: রেয়াজ, সাধনা অ্যান্ড ইমপ্লিফিকেশনস। তাদের কনসেন্ট্রেট ফার্স্ট করতে হবে, তারা প্র্যাকটিস, ডিসিপ্লিন, রেয়াজ করতে হবে, সাধনা করতে হবে, ফোকাস ঠিক রাখতে হবে। আগে মিউজিকটাকে প্রপারলি ইনহেল করতে হবে, মিউজিকটাকে প্রপারলি শিখতে হবে, তারপরে কিন্তু তারা সেই মিউজিকটাকে বিভিন্ন কাজে লাগাতে পারবে। বিকজ দেখুন, একটা পয়েন্টের কি জানেন, ধরুন আমি ইনস্ট্রুমেন্টালিস্ট হিসেবে বলছি, আমার রেয়াজের ওপরে কিন্তু ডিপেন্ড করবে আমার মেন্টাল কন্ডিশন এবং মাইন্ডের সাথে হাতের যে রিলেশনটা, সেটা তখনই এস্টাবলিশড হবে। হ্যাঁ, খাটের ওপর বসে রেয়াজ হয় না, 1 নম্বর। এখন তো হচ্ছে এখন ফ্যাশন হয়ে গেছে, এখন ফ্যাশন হয়ে গেছে যে খাটের ওপর বসে পিঠে বালিশ দিয়ে এরকম অনেক মহাগুণী
এরা আছেন যারা রেয়াজ করছেন, কিন্তু ওটা তারা বিদুষী লেভেলে চলে গেছে, এবং এটা কিন্তু উচিত নয়। অন্য অন্য মার্গে বিচরণ করে তারা। আমি এখনও আমার মিউজিক যখন ইনস্ট্রুমেন্ট আমার খাটের পাশে আছে, আমি মেজে বসে আমি প্র্যাকটিসটা না, করি। রেওয়াজ সবসময় শক্ত জায়গায় মাটিতে বসে, কারণ রেওয়াজ কিন্তু আরামের জিনিস নয়। রেওয়াজ আমরা করব রেওয়াজের মতন করে করবো। আমরা যদি 1 ঘন্টা রেওয়াজ করি, আমরা 1 ঘন্টার মতো করবো। 1 ঘন্টা রেওয়াজ করতে করতে আমি ভাববো না আমি এখন উঠবো, এই ডিম খাবো, আমি টিভি দেখবো, এই গল্পের বই পড়বো, তাহলে কিন্তু রেওয়াজ করা না করা দুটোই এবার সমান। রেয়াজের একটা সেই ডেডিকেশন লেভেলটাই আমাদের নেই। আমরা রেওয়াজ করছি, ফোন ঘাটছি, সায়ের জায়গায় রে লাগছে, মায়ের জায়গায় ধা লাগছে, আমরা বুঝতেও পারছি না। কিন্তু সুতরাং রেওয়াজটা আরামের জিনিস নয়। রেয়াজটা আবার কেউ কেউ আবার মানে অনলাইনে না রেকর্ডিং করছেন, সেটাকে একটা জিনিস আপলোড কি করছেন বিভিন্ন রকম। ধরুন একটা ফ্রেজ, সেগুলো কখনো আমি আপনাকে খুব শর্টে বলছি, গায়কি মাতাজি প্রচুর করেছিলেন। হাত দিয়ে ঘাম ঝরছে তানপুরাতে, ওনার বাবা পণ্ডিত সুকুমার মৈত্রজি পাখা বন্ধ করে দিতেন। আমারও সেরকম গেছে টাইমে। একটা জিনিস আপনি কন্টিনিউয়াসলি বাজিয়ে যাচ্ছেন, দ্যাট ইজ রেয়াজ। একটা রাগ বাজানো রেয়াজ নয়, কিন্তু মাইন্ড ইট, রাগ ইজ আ ক্রিয়েশন। হ্যাঁ, চলছে সারেগামা পাদা নিসা জানিতে বা মাগারেছে সারেগামা পাদা নিসা, এই জিনিসটা আপনার 15 মিনিট চললে দ্যাট বিকামস আ রেয়াজ। এবং এটা আপনি 1 ঘন্টা করুন, এটা আপনি রোজ 1 ঘন্টা করুন, 30 দিন আপনার গলাটা আসবে। বছরের পর বছর করুন, দ্যাট ইজ রেয়াজ। রেয়াজ ইজ সাধনা, রেয়াজ সবার জন্য নয়। এখন রেয়াজে কী হয় যে একটু করলে সারেগামা পাদা নিসা সানিতে বা মাগারেছে, তারপরে একটা রবীন্দ্রসঙ্গীত গিয়ে নিল, তারপরে আধুনিক গান গেয়ে নিল, হ্যাঁ, তারপরে একটু ফেসবুক করে নিল, তারপর আবার একটা কিছু গান গাইলো, চা খেলো। এটা কিন্তু রেয়াজ হচ্ছে না, এটা ফ্যান্সি হচ্ছে, ফ্যাশন। দ্যাট ইজ নট রেয়াজ। রেয়াজ করতে গেলে কিন্তু ফুল ডেডিকেশনে করতে হয়, মানে একদম মনোনিবেশ করে একই জিনিস আপনি 10 মিনিট 15 মিনিট শুনতে হবে যে আমার কোথায় ফল্ট হচ্ছে, আমার কি ভুল হচ্ছে, সেই জায়গাগুলোকে রেকটিফাই করতে হবে। মানে না তো রেওয়াজ করা আমি না যে করে দুটো রেওয়াজ আমি যে আমরা কেন practice করি? আমি হয়তো সপ্তাহে 4 দিন বাজালাম, 5 দিন বাজালাম, আমি এক এক দিন এক একটা জিনিস প্র্যাকটিস করি, ব্রেক করে করে। কোনো সময় মির করলাম, কোনো সময় গমক করলাম, কোনো সময় রাইট হ্যান্ড করলাম, কোনো সময় লেফট হ্যান্ড করলাম। এক একটা দিন এক একটা জিনিস প্র্যাকটিস। আমি এটা ওপেনলি বলছি, যারা সরদিয়া তারা শুনতে পারেন, করলে ভালো, না করলে গেল, আমার কিছু আসা যায় না। আচ্ছা, এই যে আপনি যে এই জায়গাটা ধরলেন, এটার এই যে গলতিটা বা এই যে খামতিটা, এটার জায়গাটাও কি সেই জায়গা যেখান থেকে পণ্ডিত ওস্তাদ যেখান থেকে আমরা শুরু করেছিলাম? কারণ তারা তো যারা এইভাবে করছেন আর কি, আপনি খাটের ওপর বসে বললেন বা যাদের কথা আপনারা বললেন, তারা তো কোনো না কোনো পণ্ডিতের কাছে বা কোনো না কোনো ওস্তাদের কাছে শিখছেন। তারা কি তাদের বলে দিচ্ছেন না যে এইভাবে এই জিনিসটা করতে হবে বা এইভাবে? ওস্তাদের কাছে, পণ্ডিতের কাছে তারা কীভাবে শিখেছে তার উপরে একটা বিশাল বড় প্রশ্ন থাকে। কেননা আমরা যখন প্র্যাকটিস করছি, আমরা যখন শিখছি, একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের গুরুজি যেভাবে শিখিয়েছেন, হ্যাঁ, আমরা সেভাবে কিন্তু প্র্যাকটিসটা চালিয়ে যাই। আজকে আমি মাইহারে গিয়েও প্র্যাকটিস করেছি, শিখেছি ওনার কাছে, প্লাস আমি গুরুমার কাছে শিখেছি। আমাকে প্রথমে বলতো গুরুমা যে পেলে बैठना सीखो फिर रियाज। আমি শরৎ নিয়ে বসি, পেলে बैठना सीखो, ধৈর্য। হ্যাঁ, এইসব ফ্যাক্টার্সগুলো কিন্তু প্রচণ্ড ইম্পর্ট্যান্ট, যে আপনি কীভাবে এগোবেন, আপনি কতটা করবেন। অনেক কিছু ডিপ রুটেড ফ্যাক্টার্স থাকে যার উপরে কিন্তু আপনার জিনিসটা হচ্ছে। একদম। কি বলবেন যে এইটা কি সেই সূত্র ধরেই আসছে যেখান থেকে তাদের গুরুরা সেভাবে শেখাচ্ছেন না, অথবা গুরুরা যা বলছেন তারা সেটা সেভাবে ফলো করছেন না, যেই জন্যই কিন্তু এই ব্যাপারটা ঘুরে ফিরে যে গোড়ায় গলদ যেটাকে আমরা বলি সেটা হয়ে যাচ্ছে, এবং তার ফলে এখন নামের আগে বা পরে সেই রকম নিজেরাই কদিন প্র্যাকটিস করে একটা চলছে, তার থেকে এই যে সঙ্গীত জগৎ সেটাকে বেরোতে পারছে না। কি বলবেন? হ্যাঁ, একদমই তাই। কেননা গুরুরা যেটা বলছে হয়তো ছাত্ররা সেটা ফলো করে না ঠিকঠাক করে, কেননা ছাত্ররা নিজেদেরকে আরও বেশি জাহির করার চেষ্টা করে, কারণ আরও তো গুরু ভাইরা থাকে, তাদের একটা কম্পিটিশন থেকে যায়। সেই জন্য তারপরে এখন যা দিনকাল, আমরা সময়ের শিকার হয়ে গেছি। হ্যাঁ, কোনো ছাত্রছাত্রীর সময় নেই যে 1 বছর ধরে কোনো একটা রাগ শিখবে। হ্যাঁ, আমি যদি একটা রাগ আমি যদি 2 মাস শেখাই, তারা বোর ফিল করবে। কিন্তু আমরা যখন শিখেছি গুরুমার কাছে,
তখন কিন্তু আমরা অন্য রকমভাবে শিখেছি। সুতরাং সেই চিন্তা ভাবনা ডেডিকেশন আমাদের এখন কিছুই নেই। সুতরাং আমরা এখন সময়ের শিকার হয়ে গেছি, সেই ব্যাপারটা আমরা নিজেরাও ফলো করতে পারছি না, এবং নিজেকে জাহির করার জন্য আমরা এখন স্বঘোষিত পণ্ডিত, স্বঘোষিত ওস্তাদ, স্বঘোষিত বিদুষী আমরা এখন প্রয়োগ করি। কিন্তু যারা সঙ্গীত নিয়ে সত্যিকারের সাধনা করছে, তাদের মনে হয় না সঙ্গীতের আগে বিদুষী, ওস্তাদ, পণ্ডিত এগুলো লাগানোর কোনো প্রয়োজন আছে। এরা দর্শক বিচার করবে আমি কতটা গাইতে পারি, আমি আদেও বিদুষীর জায়গায় পৌঁছেছি কি না, বা আমি আদেও পণ্ডিতের জায়গায় পৌঁছেছি কি না, এটা আমার মনে হয় দর্শকের উপরে ছেড়ে দেওয়া উচিত। ওনারা মাপকাঠি করুন, ওনাদের হাতে ছেড়ে দিলে তবেই বোধহয় নিজেদের স্যাটিসফ্যাকশন থাকে। কি বলেন এনাদের একটা ব্যাপার কি থাকে, আমি আপনাকে একটা ছোট ঘটনা বলছি। একবার ডোবালেনে কিশোরী তাই বলতাম, আন্টি বলতাম, উনি এসেছিলেন। কথা বলতে বলতে আমার সাথে উনি কিন্তু ওনার স্বরমণ্ডল অতগুলো তার একসাথে মিলিয়ে নিলেন। মানে উনি আমার সাথে কথা বলছেন কিন্তু সুরটা ভেতর থেকে বাজছে। এই জিনিসটা আলাদা মাত্রা, আলাদা লেভেল অফ মিউজিশিয়ানশিপ, যেটা সবার আসে না। ওনাদের তো সময় তখন শো অফটা বেশি ছিল না, না আমাদের এখন এত বেশি শো অফ। সুরমণ্ডল মেলাচ্ছে, সেটাও ফেসবুকে দেওয়া হচ্ছে, বিদুষী সুরমণ্ডল মেলাচ্ছেন, সেটা আবার ট্যাগ হয়ে গেল। সুতরাং এত বেশি আমাদের শো অফ, যার জন্য মিউজিকটা ফল ডাউন হয়ে গেছে। যেমন ভালো আছে না, তেমন খারাপ হয়েছে। আপনি সকালবেলা দেখবেন কেউ হাফ প্যান্ট পরে শুধু গায়ে গেঞ্জি পরে তবলা বাজাচ্ছে, রেয়াজ। আবার কেউ কিছু একটা ছোটো কিছু একটা বাজিয়ে দিল, রেয়াজ। আমি তো অবাক হয়ে যাই, রেয়াজ ইজ এ পার্সোনাল থিং, আপনি ফেসবুকে কেন এটা জাহির করছেন? রেয়াজ তো আপনার নিজস্ব তৈরি উইথ দ্য ইনস্ট্রুমেন্ট, উইথ দ্য ভয়েস, আপনি সেটা ফেসবুকে কেন দিচ্ছেন? এখন এই মডার্ন জেনারেশান এই জিনিস চলছে, মডার্ন জেনারেশনের ফ্যাশন হয়ে গেছে, তো তারা সেভাবে এবার তাদের গুরুরা করতেন না, তারা করছে। তারা চায় যে না আমার ভিউয়ারশিপ বাড়বে, আমার লাইক বাড়বে, হ্যাঁ এই করছি লাইক বাড়বে, হ্যাঁ নতুন এই করলাম লাইক বাড়বে, নতুন তাল করলো লাইক বাড়বে, হ্যাঁ এতগুলো তাল আছে কমপ্লিট হলো না, আবার নতুন রাগও হচ্ছে। তিন তাল ঝাপতালি ঠিক করে আমরা বাজাতে পারি না, তা আমরা কি করে অন্য তাল বাজাবো? একদমই। তো আজকে কিন্তু আমরা যে চর্চা অনেকটা মানে বলতে বলতে সময় অনেকটা পেরিয়ে গেল, তো সেটা কিন্তু খুব সাংঘাতিকভাবে একটা জায়গা টাচ করলো, যে নামের আগে কেউ ওস্তাদ লাগিয়ে দিল, পণ্ডিত লাগিয়ে দিল, তাহলেই কিন্তু সে ওস্তাদ বা পণ্ডিত কখনোই হয়ে যায় না। ওস্তাদ কি পণ্ডিত সেটা তার গুণ, তার শিক্ষা, তার তালিম সমস্ত কিছু বিচার করবে, এবং সর্বোপরি বিচার করবে তার দর্শক সবাই মিলে। আমরা যা আজকে আলোচনা থেকে, চর্চা থেকে জানতে পারলাম, তো অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। গরম চর্চাতে আপনারা হাজির হলেন, আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দিলেন। অবশ্যই অন্য কোনো বিষয় নিয়ে আমরা তো অবশ্যই আবার আসব। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। পরিশেষে কি বলবেন? আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো মিউজিক শুনুন, ভালোভাবে গান বাজনাটাকে করুন, আর দয়া করে এত বেশি ফেসবুকে পাবলিসিটির রেওয়াজগুলো না করলেই বোধহয় ভালো হয়। আর সামনেই বাংলা নববর্ষ, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই, বড়দেরকে প্রণাম জানাই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভালো মিউজিক শুনুন। কি বলবেন? গায়কি মাতাজি সবই বলে দিয়েছেন। আমি শুভ নববর্ষ জানাচ্ছি, প্লাস ফেকভাবে ওস্তাদ পণ্ডিত টাইটেলটা ইউজ করবেন না। ফেকটা ফেকই। ওস্তাদ পণ্ডিত তখনই ইউজ করবেন যখন প্রপার চ্যানেল দিয়ে আপনাকে অ্যাওয়ার্ডেড করা হয়েছে, বা প্রপার রেজিস্টার্ড অর্গানাইজেশন আপনাকে ওস্তাদ মানছে, বা আপনি অল ইন্ডিয়া রেডিও টপ গ্রেডেড আর্টিস্ট। এছাড়া আমাদের পার্সোনালি মনে হয় আপনারা সাধারণ নাম নিয়ে কাজ করুন, কিন্তু সুস্থ, ভালো এবং পিওর মিউজিক প্রকাশ করার চেষ্টা করুন। একদমই। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনারা যারা শুনলেন, অবশ্যই আমরা একটা নতুন বিষয় নিয়ে আবার আসবো আপনাদের সামনে। আজকে অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে সময় দেওয়ার জন্য।